পার্লামেন্ট থেকে বিল পাস হলো, এই কল্যাণ বাবুদেরকে তখন দেখা যায়নি। যখন দেখা যায়নি আর নতুন করে ভাবার দরকার নাই, আমরা আমাদের লক্ষ্যে পার্লামেন্টে পাঠাবো। ভাই, হাওড়া জেলার মানুষ মনে আছে তো? এখন তো হাওড়া জেলাতে নবান্ন, দেশের রাজ্যের রাজধানী কোথায়? এখন হাওড়া জেলাতে। আপনারা কত ভাগ্যবান আপনাদের জেলাতে। যদিও এটা তৈরি হয়েছিল কাপড় শিল্পের জন্য, বস্ত্র শিল্পের জন্য। মমতা ব্যানার্জি আপনাদেরকে এত ভালোবাসে যারা বস্ত্র শিল্পের সাথে যুক্ত, যে কষ্ট করে 14 তলায় আপনারা উঠবেন, আপনারা ফুটপাতেই ব্যবসা করুন, কষ্ট আপনাদের করতে হবে না। ওই জন্য আপনাদের জন্য তৈরি হওয়া বিল্ডিংটা কেড়ে নিয়েছে। এর পরিবর্তে বলেছিল 400 কোটি টাকা খরচ করে লুঙ্গি স্টেশনের পাশে আপনাদেরকে পরিবর্তে দেবে। খোঁজ নিয়ে দেখুন, ওই শিলান্যাসের পরে নতুন একটা ইট গাঁথেনি। তাহলে আমাদেরকে কত ভালোবাসে বুঝতে পেরেছেন? কিন্তু আমরা ভুলে যাচ্ছি না সেই দিনের কথা, যখন নূপুর শর্মা বিজেপির একজন দলের নেত্রী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বাজে মন্তব্য করেছিল। পশ্চিম বাংলার ধর্মপ্রাণ মানুষেরা যখন প্রতিবাদ করছিল গণতান্ত্রিক প্রক্রিয়াতে, মমতা ব্যানার্জি তখন বলেছিল এটা দিল্লির বিষয়, দিল্লি গিয়ে প্রতিবাদ করো। হ্যাঁ, দিল্লিতে গিয়ে প্রতিবাদ করবো। দিল্লিতে গিয়ে প্রতিবাদ করার লোক আমাদের শাহরিয়ার ভাইকে দিল্লি পাঠাবে, আর আমরা আমাদের এখানে প্রতিবাদ করবো। এই জবাব দিতে হবে নাকি ভাই? এটা ভুলে গেছেন নাকি? ভুলে যাওয়ার নয়। আর আমরা ভুলে যাচ্ছি না সেই সায়নী ঘোষ মহাশয়কে। এত বড় পদস্থ মহিলা, হিন্দু সমাজের শিব ঠাকুরকে যারা মনে, সেই শিবলিঙ্গকে নিয়ে এই সায়নী ঘোষ মন্তব্য করেছিল। কিছু হলেই দলের পক্ষ থেকে মুখপাত্ররা বলে এটার সাথে বলেন সহমত কি সহমত নয় সেটা বলে, কিন্তু সায়নী ঘোষ এতদিন হয়ে গেল শিবলিঙ্গকে নিয়ে বাজে মন্তব্য করেছে, তার বিষয়ে দলের পক্ষ থেকে কিন্তু কোনো ক্লিয়ারিফিকেশন আসেনি। অর্থাৎ তাহলে দলও কিন্তু শিবলিঙ্গ সম্পর্কে যে বাজে মন্তব্য করেছে, অশ্লীল মন্তব্য করেছে, এক প্রকার তাহলে তার নীরব থেকে সমর্থন করছে। তাহলে আমরা ধর্মপ্রাণ মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন বাজে মন্তব্য করেছে, যেমন আমরা বিরোধিতা করবো, বিজেপির বিরুদ্ধে যেমন ভোট দেবো, একইভাবে তৃণমূলের নেত্রী শিবলিঙ্গকে বাজে মন্তব্য করেছে, আমরা একইভাবে এই সায়নী ঘোষ মমতা ব্যানার্জিদের বিরুদ্ধে ভোট করবো। কি আওয়াজটা কমে কেন? দুটোটি আমরা প্রতিবাদ জানাবো। আমরা ধর্মপ্রাণ মানুষ, আমরা দেশের গণতান্ত্রিক দেশে আমরা সংবিধান আমাদের রিলিজিয়াস প্র্যাকটিস করার পূর্ণ স্বাধীনতা দিয়েছে। এই প্র্যাকটিস বা রিলিজিয়ানের উপরে যারা আক্রমণ করছে, সে মুসলিম ধর্মের হতে পারে, হিন্দু ধর্মের হতে পারে, যাই হতে পারে, তার বিরোধিতা আমরা স্ট্রংলি করবো। তাই বন্ধুগণ, ভুলে যাচ্ছি না ওই দিনের কথা। হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরদের নামকে মমতা ব্যানার্জি যখন খিল্লি করেছিল, সেই দিনের কথা ভুলে যাচ্ছি না। তাই জবাব দেওয়ার সময় এসেছে। একদিকে সাম্প্রদায়িক বিজেপি এই ভোটের জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষে বিভেদ লাগাচ্ছে, আর একদিকে এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল ভোটে থাকার জন্য মানুষের মধ্যে ভুল বার্তা ছড়িয়ে মানুষের মধ্যে এই বিভেদ লাগাতে কোনো অংশে পিছিয়ে যাচ্ছে না। এই দুটো শক্তিকে নির্মূল করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে। এই দুটো শক্তিকে উচ্ছেদ করতে হবে, উচ্ছেদ করে জনগণের জনপ্রতিনিধি করে পার্লামেন্টে পাঠাতে হবে। এবং ওখান থেকে যে নীতিগুলো তৈরি হবে, সেই নীতিগুলো জনগণের স্বার্থে যাতে হয়, কোন কর্পোরেটদের সাথে না হয়, সেই জন্যই কথা বলবে। আপনাদেরকে অনেকে বলতে পারে যে একটা দিয়ে কি করবে, আপনারা শুধু একটা কথাই বলবেন, পশ্চিমবাংলার বিধানসভায় সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর একটাই ছুঁচোবাজি গিয়েছে। শুভেন্দু অধিকারীও বুঝতে পারছে, হারে হারে টের পাচ্ছে শুভেন্দু অধিকারী, আর মমতা ব্যানার্জি আর অভিষেক বাবুর তো ঠিকঠাক ঘুম হচ্ছে না একটা ছুঁচোবাজিতেই। আর দু চারটি যদি আমার সাথে থাকতো, কারণ ব্যাপারটা হচ্ছে আমাকে ইনকলাব, আমাকে জিন্দাবাদ বলতে এখন। আর বিধানসভা টিভি নাই, আমি কি করছি, ঘুমাচ্ছি কি কি বলছি, সেই টিভিটাও নাই। তবে আগামী দিনে হবে। 2026 আসছে, বাংলার মানুষ বুঝতে পারছে যে বাইনারি 2021-এ কি করেছিলাম, কি করলে ভালো হয়। তো বলবো, আপনাদের সুযোগ এসেছে, আমরা আমাদের হাতকে শক্ত করি। আমাদের হাত শক্ত মানে শাহরিয়ার ভাইকে পার্লামেন্টে পাঠাই। একদিকে 242টা 542টা থাকবে, আর শাহরিয়ার ভাই একদিকে থাকবে। তো একাই মানুষের কণ্ঠ হয়ে মানুষের অধিকারটা বুঝে নিতে পারবে, সেখানে লড়াই করতে পারবে। এদের মতো দুর্নীতিগ্রস্ত নয় তো, এদের মতো মিস কল দিয়ে এমপি নয় তো। মিস কল দিয়ে এমপি কেন বললাম, প্রার্থী আপনাদের বলে রাখি, বারবার একটা কথা তৃণমূলের পক্ষ থেকে আসছে নাকি আমরা কারো একটা দলকে সুযোগ করে দিচ্ছি। আমি এখানে দাঁড়িয়ে বলছি, তৃণমূলের বন্ধুরাও যদি শুনতে চান, এই কথাটা শুনুন, রেকর্ড করুন, মমতা ব্যানার্জির কাছে পাঠান। এখনো তো
4টে ফেজের ইলেকশন না 5টা ফেজের ইলেকশন বাকি আছে না? 5টা ফেজের ইলেকশন এখনো বাকি আছে। আমরা যা প্রার্থী বাকি আছে সব তুলে নেবো, শ্রীরামপুর থেকে প্রার্থী তুলে নেবো। মমতা ব্যানার্জিকে একটা লিখিত দিতে হবে, 42টা যে প্রার্থী মমতা ব্যানার্জি দিয়েছে ভোটে জেতার পরে একটা অন্য দলে যাবে না, এটা লিখিত দিক। মমতা ব্যানার্জি 10 টাকা কি 50 টাকা কি 100 টাকা স্ট্যাম্পের পরে সব প্রার্থী আমরা তুলে নেবো। মমতা ব্যানার্জি হয়ে ভোট চাইবো, মমতা ব্যানার্জি হয়ে আমি ক্যাম্পেইন করবো যে সব ভোট তৃণমূলকে দাও, কিন্তু আগে ওটা মমতা ব্যানার্জি লিখে দিতে হবে। শর্ত আমার একটাই, পার্টির পক্ষ থেকে একটাই শর্ত থাকবে, যদি একটাও যাবে মিলিয়ে নেবেন আপনারা, যদি একটাও যায় তাহলে মুখ্যমন্ত্রী তার মন্ত্রিসভা ভেঙে দিয়ে তিনি পদত্যাগ করে নতুন করে বাংলাতে ভোট করার দায়িত্ব নেবেন। তাহলে মনে হয় মমতা ব্যানার্জির নিজের পরিবারের প্রতি কনফিডেন্স আছে? আমি পারিবারিক বিষয়ে ব্যক্তিগত আক্রমণে যাব না, আমি আক্রমণ ব্যক্তিগত করি না, কারণ অভিষেক ব্যানার্জি যখন জন্ম নিয়ে অনেক কথা আমি বিরোধিতা করেছিলাম, এক প্রকার অভিষেক ব্যানার্জির হয়ে কথা বলেছিলাম। আমাদের অভিষেক বাবুর কোথায় জন্ম সেটা আমাদের দেখার বিষয় নয়। অভিষেক বাবুর পিসি মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার আগে বলেছিলেন মুসলমানদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, দলিতদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, আদিবাসীদের জমি জমি জঙ্গলকে উদ্ধার করে দেবো, রাজ্যের 6 মাসের মধ্যে শিল্প হয়ে দেবো, সরকারি কর্মচারীদের বিয়ের ব্যবস্থা করে দেবো, শূন্য পদগুলো পূরণ হবে। এই 13 বছর পার হয়ে যাওয়ার পরে অপদার্থ মুখ্যমন্ত্রী পারেনি, সেটা অভিষেক ব্যানার্জির কাছ থেকে আমরা জবাবদিহি করবো, মমতা ব্যানার্জির কাছ থেকে জবাবদিহি করবো। তার কোথায় জন্ম হচ্ছে সেটা আমাদের জানার বিষয় নয়, আমরা ব্যক্তিগত কিন্তু আক্রমণে যাই না। কিন্তু আমাদের ভুলে গেলে হবে না যে 2021 সালে নন্দীগ্রামে নাকি তার উপরে প্রাণঘাতী হামলা চালিয়েছিল, তার পায়ে আক্রমণ করেছিল, তিনি মরে যেতে পারতেন, পায়ে প্লাস্টার করে তিনি ভোটটা চাইলেন, ভোটের রেজাল্ট হয়ে গেল, প্লাস্টার খুলে গেল, সেটাও বলছি না। কিন্তু আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে কে হামলা করলো সেটাও তো আমাদের জানার দরকার একটু ভাই। সেখানে এখনো শাস্তি পেল না ভাই, তাকে চিনতেই পারলাম না। একটা গেল, দ্বিতীয় উনি বললেন, এই উদাহরণগুলো দিচ্ছি, শেষ উদাহরণ দিলে বুঝতে পারবেন। দ্বিতীয় উনি বর্ধমান থেকে ফিরছিলেন, 200 স্পিডে নাকি একটা গাড়ি আসছিল, 200 স্পিডে গাড়ি এসে তিনি এমন অ্যাক্সিডেন্ট হয়ে যেত, উনি টয়োটার গাড়িতে ছিলেন, টয়োটা গাড়ির ড্যাশবোর্ড ভেঙে নাকি ওনার মাথায় চলে এসেছে। আপনাদের কথা বলি, দুটো কথা হতে পারে, হয় মমতা ব্যানার্জি অসত্য কথা বলছেন, নাহলে তিনি ডুপ্লিকেট ফরচুনারে চেপেছিলেন। ভাই আমাদেরও গাড়িতে ছোট বড় গাড়ি আছে, আমরা যতটুকু জানি সামনে থেকে অ্যাক্সিডেন্ট হলে এয়ার ব্যাগ খুলবে, ওই ড্যাশবোর্ড আগে এয়ার ব্যাগ খুলবে, মাথায় লাগার কোনো প্রশ্নই আসে না। তো অসত্য কথা বলছেন, সেটা নিয়েও তিনি অনেক কথা বললেন। কিন্তু 3 নম্বর যেটা আমি মনে করি এটা একদম সত্যই সত্য, ওগুলো অসত্য, এটা সত্য আমার নজরে, যে ওনার কপালটা ফেটে গিয়েছিল, খেয়াল আছে? কপালটা ফেটে গিয়েছিল, খুব দুঃখ আমাকেও লেগেছে, রক্ত নাক দিয়ে গড়িয়ে তিনি পিজি হসপিটালে ট্রিটমেন্ট করলেন। আপনাদের জানিয়ে রাখা দরকার, জেড প্লাস সিকিউরিটি নিয়ে ঘুরলে তার সাথে সবসময় মেডিকেল টিম থাকে, মেডিকেল টিম থাকবে। তাহলে মমতা ব্যানার্জির বাড়ি থেকে পিজি হসপিটাল পর্যন্ত আসলে একটু মুছে একটা ফার্স্ট এড করতে পারতো না? 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, তিনি বলছেন ডাক্তার কি বলছেন ওই বিষয় থেকে মমতা ব্যানার্জি মুখ খোলে না। ডাক্তার কি বলছেন, পেছন দিক থেকে ধাক্কা দিলে এইটা হয়। তাহলে বলুন পেছন দিক থেকে কে ধাক্কা দিয়েছে? আমার পিএসও যেখানে দাঁড়িয়ে আছে, এবার তো আমার যদি আমার বাড়ির মধ্যে পিএসও যায় না, স্বাভাবিকভাবে ধরে নিচ্ছি মমতা ব্যানার্জির বাড়িতে পিএসও যায় না। দুটো হতে পারে, পিএসও ধাক্কা মেরেছে বা পিএসও দেখতে পায় না কেউ ধাক্কা মেরেছে। কিন্তু পিএসও যদি না দেখতে পায় কেউ ধাক্কা মেরেছে, তাহলে পিএসও চাকরি থাকবে তো? বাড়ির মধ্যে কে ধাক্কাটা মারলো? নিজের পরিবারের কেউ হতে পারে হয়তো, কিন্তু ওই বিষয়ে উনি মুখ খুললেন না। তাহলে আমার আবার ঘুরে আসেন আবার, যে বাড়ির প্রতি তার কনফিডেন্স নাই, এই 42টাতে কেউ হড়কাবে না, তার কনফিডেন্স আছে। আমি মিস কল মেরে রেখেছি, আপনাদের বলে রাখি, মিস কল ইডি, সিবিআই, আইটি, কেন্দ্রীয় এজেন্সি একবার করে সব ডেকে রেখেছে। এবার দরকার পড়লে ফুল কল করবে, বলে চলাই, নাহলে জেলের ভাত খা। তাহলে তাদেরকে ভোটটা দিয়ে আমাদের লাভ কি ভাই? ভোটটা তৃণমূলকে দিয়ে আমাদের বেকালের মতো বিজেপির কাছে চলে যাচ্ছে, এই ভোটটা আমরা দেবো না। তাই মিস কল এমপিদেরকে আমরা ভোট দেবো না। মমতা ব্যানার্জি নিজের কনফিডেন্স নাই যখন, সেই ব্যক্তিদের ভোট দেওয়ার দরকার নেই। আর আমরা দায়িত্ব নিচ্ছি, শুধু কথা নয়, আমাদের সারিয়ার ভাইকে আমরা দাঁড় করাচ্ছি, সারিয়ার ভাই টোটাল কত সম্পত্তি আছে সব হিসাব আমরা রাজ্য কমিটিতে রাখছি। আপনারা ভোট দিলে, পার্লামেন্টে গেলে প্রতি বছরে বছরে সারিয়ার ভাই হিসাব আমরা নেব। যদি দেখি সারিয়ার ভাই হিসাব বহির্ভূত ইনকাম করেছে, আয়ের বহির্ভূত ইনকাম আছে,
কোনো কাগজ দেখাতে পারছে না, শাহরিয়ার ভাইকে বলে টাটা বাই বাই, তুমি দল থেকে চলে যাও দাদা, আপনাকে নিয়ে আমাদের দরকার নাই। আপনি দল করতে নিজের মেসেজে বাড়াতেন, এটা আমরা মানব না। আমি আমার কথা বলছি, আমারও জমা আছে, পঞ্চায়েতে যারা জিতেছে তাদেরও জমা আছে, যারা কন্টেস্ট করেছিল তাদেরও জমা আছে, এটা মাথায় রাখবেন। আমরা স্বচ্ছতার সাথে রাজনীতি করতে এসেছি, যে দুর্নীতিগ্রস্ত হবে আমরা তাকে দল থেকে পরিষ্কার করব, কারণ আমরা সমাজ ব্যবস্থা বদলাতে এসেছি। মানুষ সুযোগ দিয়ে কাজ করবো না, সুযোগ দিলে যাদেরকে সুযোগ দেবে তাদের মধ্যে কোনো ভুল হলে সেটাকে আমরা ধরিয়ে দেবো, এতটুকুই। দলে থাকবে, দলের নাম করে, খামচিহ্নের নাম করে, বড় বাজারের নাম নিয়ে আমরা যদি লুটতে আসি, দল তাকে প্রশ্রয় দেবে না। সকলে ভালো থাকবেন। শেষ করছি, শেষ করার আগে আপনাদের একটা কথা বলি। আজকে দুটো মহান ব্যক্তির নাম নেব। একটা হচ্ছে, প্রথমেই বলে রাখি, শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার, যিনি দেশের জন্য ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে স্বল্প বয়সে জীবন উৎসর্গ করেছে, তার আজকে জন্মদিন। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে এই নির্বাচনী সভা থেকে তার লড়াইকে কুর্নিশ জানাই, তাকে আমরা আজকে স্মরণ করি। আজকে আরেক মহান ব্যক্তির জন্মদিন, তিনার নাম হচ্ছে পণ্ডিত রঘুনাথ মুর্মু মহাশয়। যে পণ্ডিত রঘুনাথ মুর্মু মহাশয়ের অক্লান্ত পরিশ্রমে, তার প্রচেষ্টাতে তিনি ভাষাবিদ, আদিবাসী সমাজের যে ল্যাঙ্গুয়েজ আছে, সাঁওতালি ভাষার যে স্ক্রিপ্ট আছে, অলচিকি লিপির তিনি স্রষ্টা। আজকের এই মঞ্চ থেকে তাকেও আমরা স্মরণ করছি। বন্ধুগণ, আপনাদের কাছে অনুরোধ, কোন প্রয়োজনের পা দেওয়ার দরকার নেই। অনেকে অনেক কথা বলবে, অন্য কোন দলে ভোট দিয়ে ভোটটা ভাগ করার দরকার নেই। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এখানে বিজেপি তৃণমূলকে বিরুদ্ধে লড়াই করার জন্য, শ্রীরামপুরের সব থেকে শক্তিশালী দলের নাম হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, সেটাকে প্রমাণ করার জন্য 4 তারিখ আপনারা অপেক্ষা করুন। আপনাদের ভোট খামচিহ্নে দিন, আপনাদের ভোট ঐক্যবদ্ধ হবে। খামচিহ্নে আসলে এই শ্রীরামপুর লোকসভাতে এই বিজেমূল তথা এই তৃণমূল আর বিজেপি আমরা পরাস্ত করতে পারবো। যারা উপস্থিত হয়েছেন, মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, আপনাদের উদ্দেশ্যে বলবো, শুধু ভোটার হয়ে আপনাদের থাকলে হবে না। মাইকের আওয়াজ যাচ্ছেন, দূরে কাছে যারা আছেন, তাদের মূল্যবান সময় দিয়ে আমাদের বক্তব্য শুনেছেন, শুধুমাত্র শুভাকাঙ্ক্ষী হয়ে থাকলে হবে না, দায়িত্ব নিতে হবে, পাড়াতে পাড়াতে ছড়িয়ে যেতে হবে। আগামী মে মাসের 20 তারিখে তৃণমূলের বিপক্ষে ভোটটা করাবেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষে করান। খামচিহ্নেতে যাতে কম করে 10টা করে ভোট, কম করে 10টা ভোট এই তৃণমূলের বিজেপি থেকে মাইনাস করিয়ে খামচিহ্নে আনতে পারে, আমাদের ছাড়িয়া ভাইয়ের পক্ষে আনতে পারে। তার জন্য আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। কি হবে তো নাকি ভাই? শুধুমাত্র ওই ভোটার থাকলে হবে না, ভোটার থাকলে হবে না। অনুরোধ আপনাদের এটাই যে আমাদের হাতকে শক্ত করুন, পার্লামেন্টে আমাদেরকে পাঠান। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের হয়ে সর্বোচ্চ লড়াই আমরা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আস্তে আস্তে বিদায় নেন। বিদায় নেওয়ার পথে আমি আপনাদের কিছু কথা বলবো, একটা ইনফরমেশন দেবো, মাথায় নিয়ে যাবেন। আচ্ছা বন্ধুগণ, যারা আছেন যাচ্ছেন, আপনারা কোনোদিন দেখেছেন অধীর বাবুর সাথে শুভেন্দু অধিকারীর লড়াই হতে? কোনোদিন দেখেছেন মমতা ব্যানার্জির সাথে শুভেন্দু অধিকারীর লড়াই হতে? অভিষেক বাবুর সাথে মোহাম্মদ সেলিমের লড়াই হতে? ফিরাদ হাকিমের সাথে আপনার কি বলো না সুজন চক্রবর্তীর লড়াই হতে? কোনোদিন দেখিনি, আর আমরা দেখতেও চাই না এই লড়াই। কিন্তু আমরা কি দেখেছি? এই ঈশানগরীতে, এই রঞ্জুরে, এই ক্যানিং এ, এই ভাঙড়ে ভূতের নেতারা লড়াই জড়িয়ে পড়ছে। কিন্তু আমরা কি দেখেছি? শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জি থেকে চা খাওয়াচ্ছে এসি রুমের মধ্যে। আমরা কি দেখেছি? সিপিএম এর একজন বলিষ্ঠ নেতা সুজন চক্রবর্তী এই চাকরি চোর পার্থবাবুর সাথে বসে চা খেতে। আমরা কি দেখেছি? কুণাল ঘোষ, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এক জায়গায় বসে কেক কাটতে। তারা যদি বড় নেতারা এই সৌজন্যতার রাজনীতি করতে পারে, তারা যদি এসি ঘরে বসে চা খেতে পারে, আপনারা বুথে, এই ইছানগরীতে, এই জগৎবল্লভপুরে, এই বুথে বুথে কে বিজেপি করে, কে তৃণমূল করে, কে সিপিএম করে, কে আইএসএফ করে, কে কংগ্রেস করে, কে কোন রাজনৈতিক দল করছে, আপনারা তাহলে দেখবেন কেন ভাই? ওরা যদি এসি রুমে বসে চা খায়, আপনারা নন এসিতে চা খেতে পারবেন না? আমি আপনাদের কাছে অনুরোধ করছি, 75 বছর ধরে আপনাদেরকে লড়ানো হয়েছে। 75 বছর ধরে কি হলো? কম কথা বলো। 75 বছর ধরে আপনাদেরকে লড়ানো হয়েছে, আর লড়াই করবেন না। অনুরোধ করছি আপনাদেরকে, দিনের শেষে লড়াই করে কেউ কবরে যাচ্ছে, কেউ শ্মশানে যাচ্ছে, দিনের শেষে লড়াই করে কেউ জেল খাচ্ছে, কেউ জরিমানা দিয়ে বাড়ি ফিরছে। কিন্তু নেতারা ভোটের জন্য
আপনার আমার মধ্যে লড়াই লাগিয়ে দিয়ে তারা ফ্লাইট চলে রাজধানী চলে দিল্লি যাচ্ছে, আর এসি রুমে বসে তারা সৌজন্যতার রাজনীতি করছে। আর ৭৫ বছর লড়িয়েছে, আর লড়াই নয়। এবার ৭৫ বছর ধরে হাতটা সামনে ছিল, এবার হাতটা পিছনে করে নেন। যদি নেতাদের লড়াই করার ইচ্ছা নেই, বলে তোমরা লড়াই করো, আমরা একটু দর্শকের ভূমিকা পালন করি। লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। কত মধুর লাগছে শুনতে। লড়াইটা কে করছে? লড়াইটা কে করছে? সুজন চক্রবর্তী। এই আওয়াজ দেবেন সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম সাহেব, পার্থবাবু, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, না শুভেন্দু অধিকারী, না মমতা দিদি, না তার ভাইপো অভিষেক ব্যানার্জি। লড়াই তারা করছে না, তারা স্লোগান দিয়ে পালাচ্ছে, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চায়। আমি আপনাদের বলি, অনেকেই স্লোগান হয়েছে, বন্ধ করতে হবে। নেতাদের মুখে বলতে হবে যে তোমরা বলো এই স্লোগান, আগে তোমরা লড়াই করো, তোমরা বাঁচো, আমরা দর্শক একটু দেখবো ৭৫ বছর ধরে আমাদেরকে তোমরা লড়াই করিয়েছো। আর কথা বলি আমি মুসলমানদের দল, আমি বিজেপির দল, আমি হ্যান তার মৌলবাদী, যা ইচ্ছা বলছে বলুক। ভাই আমার পাশের বাড়ির রামটাকে খেতে পাচ্ছে না, আর তুমি আমাকে শেখাচ্ছ লড়াই 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 চাই, লড়াই করে বসতে চাও, ও হবে না। আমার পাশের বাড়ির রহিম চাচা খেতে পাচ্ছে না, তার ছেলের চাকরিটা তোমরা চুরি করেছো, আর তুমি আমাকে শেখাচ্ছ লড়াই 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 চাই, লড়াই করে বসতে চাই, ও হবে না। তাই বলবো আপনাদের অনেক হয়েছে, ডায়লগ পাচ্ছি, এগুলো বন্ধ করতে হবে আপনাদের। শুধু আপনাদের মধ্যে একদম আমার অমুক নেতা জিন্দাবাদ বলে দিচ্ছে, কিন্তু যে নেতার নামে জিন্দাবাদ বলতে গিয়ে আপনার ক্ষতি হচ্ছে। আপনার দাদু কবরে গেল, আপনার দাদু শ্মশানে গেল, সেই নেতা বছরে একবার কি করছে, খুব বেশি হলে একটা ছবি দিয়ে অমুক অমর রাহে বলে ছেড়ে দিচ্ছে। বাকি ৩৫৪ দিন তার বাড়ির কিভাবে সংসার চলছে একবারও কেউ দেখছে না। অনেক হয়েছে খেলা, এই খেলা বন্ধ করতে হবে। নেতাদেরকে বলতে হবে যে অনেক হয়েছে, আমার দাদু তোমার হয়ে লাঠিয়ালগিরি করেছে, তোমার দাদুর হয়ে লাঠিয়ালগিরি করেছে, আমার বাবা তোমার বাবার হয়ে লাঠিয়ালগিরি করেছে, এখনো তুমি আমাকে দিয়ে তোমার হয়ে লাঠিয়ালগিরি করাচ্ছ। তোমার দাদু নেতা ছিল, তোমার বাবা নেতা, এখন তুমি নেতা হতে চেয়েছো, আর হবে না। আমি দলিত, আমি আদিবাসী, আমি পিছিয়ে মুসলমান, আমি অধিকার, আমার লড়াই আমি বুঝে নেবো, আর তোমার হয়ে আমি লড়াই করবো না। আমি গণতান্ত্রিক পক্ষে লড়াই করবো, আমার অধিকার আমি বুঝে নেবো। তাই অনুরোধ, মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না। ক্ষতি কার হবে? এই চটে বসে থাকার লোকেদের হবে। কি বলছে বন্ধু? বলছে দেয়াল লিখতে লিখতে, পোস্টার লিখতে লিখতে যদি রক্ত কালি শেষ হয়ে যায়, আমার রক্ত দিয়ে লিখে দাও। শুনতে খুব মজা লাগছে। মোহাম্মদ সেলিম কবদল রক্ত দিয়েছে দেয়াল লেখার জন্য, পোস্টার লেখার জন্য। কল্যাণ বাবু কবদল রক্ত নিজে দিয়েছে, অভিষেক বাবু কবদল রক্ত দিয়েছে, মমতা ব্যানার্জি কবদল দিয়েছে, সুকান্ত বাবু কবদল রক্ত দিয়েছে। রক্ত কার লাগবে? এই ৩০০ টাকার রোজে যারা খাটে তাদের। এ বন্ধ করতে হবে যে সকালে গেলে কলকাতায় নয়, সন্ধ্যার বেলায় ফিরে মাস গেলে ৬০০০ টাকা ইনকাম করছে, তার রক্ত খুব মজা লাগছে না? অনেক রক্ত দিয়ে পোস্টার লিখেছে। এবার বাবু তোমরা অনেক পেনশন পাচ্ছ, এমএলএ এমপি হয়েছো, তোমাদের রক্ত দিয়ে পোস্টার লেখো। ৭৫ বছর ধরে আমাদের রক্ত দিয়ে লিখিয়েছ, আমরা একটু পিছন দিকে হাত করে দেখি তো পোস্টারটা কেমন লিখছে, বানান ঠিকঠাক আছে কিনা। অনেক বোকা বানিয়েছো, আর বোকা বানানো যাবে না। আর এই কথা বলি আমি বিজেপি দ্বারা, আমি মুসলমানদের দ্বারা। আমার মুসলিম সমাজের যে সম্পত্তি ওয়াকাফ প্রপার্টি, যেটা হস্তান্তরযোগ্য নয়, যেটা বিক্রি করা যায় না, এই বিগত সরকারের আমলে হয়েছে, মমতা ব্যানার্জির আমলে সব থেকে বেশি বিক্রি হয়ে যাচ্ছে। এটাকে যখন উদ্ধারের কথা বলি, আমার আনিসকে হত্যা করলো কেন, মুসলিমদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে পিছিয়ে গেল, যখন এই দাবিগুলো তুলছি, আমি বিজেপির দালাল, বিজেপির কাছ থেকে কত টাকা খেয়েছি সেই প্রশ্ন করছে। আমি আপনাদের বলে যাই, আমি প্রকাশ্য বলছি, আমি বিজেপির কাছ থেকে টাকা নেবো। যে ব্যবস্থা করে দেবে তাকে ৯০% নেবে, ১০% আমি পার্টি চালাবার জন্য নেবো। ব্যবস্থা করুন, শুধু দেখে দেওয়ার চেষ্টা করছে। আপনি খোঁজ নিয়ে নেবেন, এই বদগেছিয়ার কথা বলছি, এই ছেলেগুলির কথা বলছি। হিন্দু জগৎ আপনার কি বলে রাজবাড়ি হাটের মন্দির আছে, খোঁজ নিয়ে দেখুন একটু। হিন্দু সমাজে পূর্বপুরুষেরা ধর্মের নামে, দেবদেবীর নামে কিছু সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে, যেটাকে দেবত্ব সম্পত্তি বলে। এই মমতা ব্যানার্জির সরকারের আমলে এসে তিনি এই কল্যাণ বাবুদের দলের চালারা ওই দেবত্ব সম্পত্তি, যেটা হস্তান্তরযোগ্য নয়, যে হিন্দুদের দেবত্ব সম্পত্তি বিক্রি করা যায় না, এই কল্যাণ বাবুর দলের চামচাগুলো সেটাকে বিক্রি করে দিয়েছে। যখন আমি তাদের কথা বলছি, আমরা উদ্ধার করে যখন মন্দিরের নামে, দেবদেবীর নামে ফিরিয়ে দেওয়ার কথা বলছি, তখনই নওশাদ সিদ্দিকী মুসলমানদের ছেলে, মুসলমানদের দল হয়ে যাচ্ছে, আইসে তখন মুসলমানদের দল হয়ে যাচ্ছে। কোথায় যাবো রে? মুসলিম মা বোনের কথা বললেন বিজেপির দ্বারা, আমার হিন্দু মা বোনের কথা বললেন,
মুসলমানদের দল, তা বলা কি বন্ধ করে দেবো? আমার সাথে পেরে উঠে না, আমি বলে রাখছি। আমি চ্যালেঞ্জ করছি, অহংকার নয়, গর্ব করছি। আমি আপনাদের দোয়া আশীর্বাদ আপনার সাথ আছে, আমার সাথে পেরে ওঠে না। মিথ্যা মামলা দিয়ে আমাকে কি করেছিল, এই নাসির সাহেবও আছে, তো এই নাসির সাহেব তো 42 দিন আমাদেরকে জেল কাটিয়েছিল। কিছু করতে পেরেছে? কিছু কি করতে পেরেছে? ভাষাটা খারাপ হয়ে যাবে, ফসল একটা দেখাতে পারেনি। আগামী দিন অভিষেক বাবু, মমতা ব্যানার্জি একটা দেখাতে পারেনি। কারণ তাদের কাছে টিকে আমাদের মাথা টিকে আমাদের বাধা নয়, তারা আমাদের কন্ট্রোল করবে জায়গায় আমরা নাই। শুভেন্দু অধিকারী কন্ট্রোল করবে সে জায়গায় নাই, মোহাম্মদ সেলিম সাহেব কন্ট্রোল করবে জায়গায় আমরা নাই। আমরা নীতি নৈতিকতার লড়াই আছি। মানুষ আজকে বঞ্চিত, চাকরি চুরি হচ্ছে, বাচ্চার মিড ডে মিল থেকে চুরি হচ্ছে, বড়দের রেশন চুরি হচ্ছে, জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের থেকে কেড়ে নেওয়া হচ্ছে। আদিবাসী সমাজের জন্য যে সিট সংরক্ষণ আছে, দলিতদের জন্য যে সিট সংরক্ষণ আছে, মাইনরিটি মুসলিমদের জন্য যে সিট সংরক্ষণ আছে, টাকার বিনিময়ে সে সিট বিক্রি হচ্ছে। আর নওশাদ সিদ্দিকী চুপ করে থাকতে পারে না, আইএসএফ পারে না, তাই লড়াই আছে, সেগুলো ফিরিয়ে দিতে চায়। আর এগুলো বলছি বলে জবাব দিতে পারছে না, আমাদের জেল খাটিয়েছে। তবে বলে রাখি, একবার কেন, যদি 100 বার জেল খাটাই নওশাদ সিদ্দিকীদেরকে, 100 বার জেল খাটবে এই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এই শুভেন্দু অধিকারীদের কাছে মাথা নত করবে না। ভরসা করলে আগিয়ে আসবেন, হাত ধরবেন, একসাথে লড়াই করব, গণতন্ত্রকে রক্ষার লড়াই করব, আপনার অধিকার বুঝিয়ে দেওয়ার লড়াই করব। তবে একটা কথা বলে রাখি, যে হাত ধরবেন, আপনি আমার হাতটা যেমন ভরসা করে ধরবেন, আপনার হাত আমি ছাড়বো না। আপনার কাছে আশা করবো, আপনারা যে হাত বাড়াবেন সে হাতও যেন না বেঈমানি হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আস্তে আস্তে বাড়িয়ে যাবেন।